যদিও রিসেন্টলি আপনারা শুনেছেন বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ খেলতে যাবে না, শুনেছেন কিনা? আপনারা কি মন খারাপ করেছেন নাকি মন ভালো হয়েছে? ভালো হয়েছে না খারাপ হয়েছে? বিশ্বকাপ আমরা ক্রিকেট খেলি কেন জানেন? ক্রিকেট যখন খেলা হয় আমরা খেলা দেখি কেন? আমরা খেলা দেখার পর কি আমরা কোনো টাকা পয়সা পাই? পুরস্কার পাই প্লেয়াররা, তারপর আমরা তো খুশি হই কেন? তারা হাসলে আমরা হাসি, তারা কাঁদলে আমরা কাঁদি কেন? কারণ আমরা মনে করি তারা আমাদের দেশকে ড্রেস করছে। তারা যদি ভালো করে আমাদের দেশের সম্মান হবে সারা বিশ্বে, আমাদের দেশকে তারা কি বিশ্বের দরবারে তুলে ধরবে। সেই ক্রিকেটে যদি আমাদের দেশকে অবমূল্যায়ন করা হয় তাহলে এই খেলা আমাদের জন্য কোনো দরকার নেই। দরকার আছে? দরকার নেই। মোস্তাফিজুর রহমান যদি ভারতে খেলতে যায়, আইপিএল খেলতে যায়, তার নাকি সিকিউরিটি সমস্যা হবে। তাহলে আমাদের এতজন প্লেয়ারকে আমরা পাঠাবো, তখন সিকিউরিটি সমস্যা হবে না। এতদিন পর্যন্ত আমরা বলতাম আইসিসি মানে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। এবার তারা ঘোষণা দিয়ে আমরা যদি না যাই তাহলে আমরা বিশ্বকাপ খেলতে পারবো না। ঘোষণা দিয়ে তারা প্রমাণ করে দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল নেই, এটা ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলে পরিণত হয়েছে। উইলডান ইন্টারন্যাশনাল যেমন, মানে আমার কাছে অবাক। আমরা আজকে বাংলাদেশে দেখেন, আমি কয়েকটা কথা এই জন্য স্পেশালি বলতে চাই। আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার যে মান, সেই শিক্ষা ব্যবস্থার মানে আমাদের শিক্ষা ব্যবস্থা হচ্ছে 123তম বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। এবং আপনারা দেখতে পেয়েছেন আমাদের বাংলাদেশের সবচেয়ে বেশি, আগে কখনো আমাদের দেশে বৃদ্ধাশ্রম ছিল না, এখন আমাদের এলাকায় বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে। আমাদের শিক্ষার্থীরা যত বেশি শিক্ষিত হচ্ছে তত বেশি এই যে তাদের যে মহাব্বতের মা বাবাগুলোকে তারা বৃদ্ধাশ্রমে রেখে আসছে। এটার মূল কারণ হচ্ছে আমরা জাগতিক নলেজ অর্জন করছি, কিন্তু জাগতিক নলেজের পাশাপাশি যে ধর্মীয় নলেজ সেটার সমন্বয় হচ্ছে না। ছোটবেলা আমরা দেখতাম, ছোটবেলা আমরা বেসিক যে ধর্মীয় নলেজ আমরা মুক্তব থেকে শিখতাম, কিন্তু এখন আমাদের মুক্তব ব্যবস্থা কিন্তু নেই বললেই চলে। এখন আমাদের স্কুলগুলো সকাল 7টা থেকে শুরু হয়। যখন আমাদের এখন সমাজে বলে যে আমরা বাচ্চারা মুরব্বীদেরকে সালাম দেয় না, অথচ সালামটা আমরা শিখেছিলাম মুক্তব থেকে। আমাদেরকে মুক্তবে শেখানো হয়েছে বড় করে সালাম দিবা, সেই সালামটা এখন আমরা দিই না। কারণ কি? কারণ হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে সাজানো হয়েছে যে ইসলামিক নলেজ বা ধর্মীয় নলেজ, হোয়াট এভার ইট ইজ, যে কোনো ধর্মীয় নলেজ যে শিক্ষা অর্জন করতে হবে, সেই শিক্ষা থেকে আমরা পিছনে চলে আসছি। আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, আল্লাহ তাআলা প্রথম আদেশ, আল্লাহ তাআলা তার রাসূলকে প্রথম যে নির্দেশটা দিয়েছিলেন সেটা হচ্ছে ইকরা, পড়ো, বিসমি রব্বিকাল্লাযী খলক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা প্রথমেই বলেছেন তোমার ধর্মীয় নলেজটা তুমি অর্জন করো। দ্বিতীয় আয়াতটি বলেছেন খলাকাল ইনসানা মিন আলাক, তিনি তোমাকে জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন। তার মানে আল্লাহ তাআলা এখানে জীববিজ্ঞান শিখিয়েছেন। তার মানে প্রথম হচ্ছে কোরআনিক নলেজ, ইসলামিক নলেজ বা ধর্মীয় নলেজ, আর দ্বিতীয় নলেজ হচ্ছে জাগতিক নলেজ। আজকে আমরা দেখি মাদ্রাসাগুলোতে শুধুমাত্র ধর্মীয় নলেজ শেখানো হয়, জাগতিক নলেজ শেখানো হয় না। আবার স্কুলগুলোতে শুধুমাত্র জাগতিক নলেজ শেখানো হয়, ধর্মীয় নলেজ শেখানো হয় না। এই যে দুইটার সমন্বয় হচ্ছে না। আপনি একটা রেল চললে রেলের দুটি চাকা একসাথে চলতে হবে। একটা সামনে চলে গেলে একটা পিছনে গেলে এই রেলটা কখনো চলবে না। আমার কাছে আমি খুব চমৎকৃত হয়েছি যে উইলডান ইন্টারন্যাশনাল স্কুল, তার নামের মধ্যে দুই ধরনের নলেজ আছে। উইলডান শব্দটা হচ্ছে জান্নাতের যুবক বা তরুণ যুবক, এটা অ্যারাবিক ওয়ার্ড। আর ইন্টারন্যাশনাল এটা একটি জাগতিক নলেজের শব্দ। মানে দুটির সমন্বয়ে যে নলেজটা, এবং কি ওনাদের শিক্ষার্থীদেরকে আমি দেখেছি ইংলিশে অনর্গল কথা বলতে, আবার আরবিতে অনর্গল কথা বলতে। তার মানে এই যে দুইটার সমন্বয়, এই দুইটার সমন্বয় আমাকে খুব চমৎকৃত করেছে। আমি ছোটবেলা একটা কবিতা বলেছিলাম যে চাঁদ নয় সূর্য নয়, নয় তুমি পাহাড়ি ঝর্ণা, যদি বলি ফুল তাহলে হবে ভুল, তুমি তোমার তুলনা। আজকে উইলডান ইন্টারন্যাশনাল স্কুলের জন্য বলতে হচ্ছে যে চাঁদ নয় সূর্য নয়, নয় তুমি পাহাড়ি ঝর্ণা, যদি বলি ফুল তাহলে হবে ভুল। উইলডান ইন্টারন্যাশনাল স্কুল, আপনি আপনার তুলনা, আপনি আপনার তুলনা। আজকে নারায়ণগঞ্জ, আপনার নারায়ণগঞ্জের সন্তান, আপনাদের
সকালে খাওয়া হয়েছে? সবার খাওয়া হয়েছে? আসলে বলা হয় তাকে মানে খালি পেটে কথা শোনা খুব কঠিন কাজ, আর সবার পরে কথা বলা এটা আরো কঠিন কাজ। কারণ আপনাদের এখন আর মানসিকতা, একটা মানুষের সর্বোচ্চ মনোযোগ থাকে সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টা, এরপর আর মনোযোগ থাকে না। যারা প্রধান আলোচক বা প্রধান অতিথি, তাদের জন্য কথা বলা খুবই ডিফিকাল্ট। কারণ আপনাদের শিক্ষার্থীদের মাথায় ঢুকে গেছে যে আমাদেরকে ক্রেজটা দেন, পারলে একটা কিল দেন, তবু আমাদেরকে ছেড়ে দেন। আর অভিভাবকদের কথা হচ্ছে আমাদের একটু পর রান্নাবান্না বিষয় আছে, বাসায় সবাই তাকিয়ে আছে, যেতে হবে। এই যে একটা চাপ, সেই চাপের উপরে আবার আমাকে বলা হলো বক্তৃতা দেওয়ার জন্য। বক্তৃতা মানে বক যোগ তিতা, মানে তিতা বক বোকানি, মানে দিস ইজ রিয়েলি রিজিড, রিয়েলি ডিফিকাল্ট টু লিসেন বিটার স্পিচ ইন এমটি স্টোমাক। খালি পেটে তিতা বক বোকানো শোনা যায় না। কিন্তু আমি বিশ্বাস করি আপনারা সবাই নারায়ণগঞ্জের সন্তান। নারায়ণগঞ্জ তার নামের মধ্যে মানে বৃহত্ব আছে। নারায়ণ, আজকে নারায়ণ শব্দের অর্থ হচ্ছে অতিথি পরায়ণ, আর গঞ্জ মানে হচ্ছে নগরী, যারা অতিথি পরায়ণ নগরী। আপনাদের প্রোগ্রামের পিঠা উৎসব দেখে এটাই মনে হচ্ছে যে আপনারা যে আতিথেয়তা ভালো জানেন, নাকি? আপনারা যে আতিথেয়তা ভালো জানেন, সেটা আপনাদের পিঠা উৎসব এবং সুন্দর আয়োজন, ফুল দিয়ে যেভাবে চমৎকার করে এই প্রোগ্রামটা আয়োজন করেছেন, আপনারা যে অতিথি পরায়ণ সেটি প্রমাণিত। তারপরে আপনাদের বাচ্চারা যে সুন্দর করে কথা বলছে, আমি এই জন্য ভাবি যে নারায়ণগঞ্জের মানুষ, পলিটিশিয়ানরা বা সব ধরনের ক্যাটাগরির লোকজন এত ভালো কথা বলতে পারে কিভাবে? ভালো কথা বলতে পারে। আপনাদের নারায়ণগঞ্জের একজন সন্তান আছে পুরো বিশ্ববিখ্যাত, নাম কি বলতে পারবেন? কেউ বলতে পারবেন? বিশ্ববিখ্যাত, সবচেয়ে কথা বলতে পারে এতেসাম, যমুনা টিভি থেকে। আথার আলী খান নাম শুনেছেন? আথার আলী খান নাম শোনেন নাই? ধারাভাষ্যকার, আন্তর্জাতিক ধারাভাষ্যকার, আপনাদের নারায়ণগঞ্জের সন্তান। আবার খেলা হবে, খেলা হবে। কে? শামীম ওসমান। সক্রেটিস একটা চমৎকার কথা বলছে যে এডুকেশন মেক্স এ গুড ম্যান বেটার, ব্যাড ম্যান ওয়ার্স। শিক্ষা ভালো মানুষকে ভালো করে আর খারাপ মানুষকে আরো খারাপ করে। মানে নারায়ণগঞ্জের মানুষ ভালো হলে সবচেয়ে ভালো হয়, আর খারাপ হলে আন্তর্জাতিক মানের খারাপ হয়, নাকি? আথার আলী খান সারা বিশ্বে বাংলাদেশকে যেভাবে অ্যাড্রেস করেছে, ক্রিকেটের ধারাভাষ্যকার, আপনাদেরই সন্তান। যদিও রিসেন্টলি আপনারা দেখতে শুনেছেন বাংলাদেশ ক্রিকেট দল বিশ্বকাপ খেলতে যাবে না, শুনেছেন কিনা? আপনারা কি মন খারাপ করেছেন নাকি মন ভালো হয়েছে? ভালো হয়েছে না খারাপ হয়েছে? বিশ্বকাপ, আমরা ক্রিকেট খেলি কেন জানেন? ক্রিকেট যখন খেলা হয় আমরা খেলা দেখি কেন? আমরা খেলা দেখার পর কি আমরা কোনো টাকা পয়সা পাই? পুরস্কার পাই প্লেয়াররা, তারপরে আমরা তো খুশি হই কেন? তারা হাসলে আমরা হাসি, তারা কাঁদলে আমরা কাঁদি কেন? কারণ আমরা মনে করি তারা আমাদের দেশকে অ্যাড্রেস করছে। তারা যদি ভালো করে, আমাদের দেশের সম্মান হবে সারা বিশ্বে, আমাদের দেশকে তারা কি বিশ্বের দরবারে তুলে ধরবে। সেই ক্রিকেটে যদি আমাদের দেশকে অবমূল্যায়ন করা হয়, তাহলে এই খেলা আমাদের জন্য কোনো দরকার নেই। দরকার আছে? দরকার নেই। মোস্তাফিজুর রহমান যদি ভারতে খেলতে যায়, আইপিএল খেলতে যায়, তার নাকি সিকিউরিটির সমস্যা হবে। তাহলে আমাদের এতজন প্লেয়ারকে আমরা পাঠাবো, তখন সিকিউরিটির সমস্যা হবে না। এতদিন পর্যন্ত আমরা বলতাম আইসিসি মানে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল। এবার তারা ঘোষণা দিয়ে আমরা যদি না যাই তাহলে আমরা বিশ্বকাপ খেলতে পারবো না। ঘোষণা দিয়ে তারা প্রমাণ করে দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল নেই, এটা ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলে পরিণত হয়েছে। ইন্ডিয়ার সাথে কি আমাদের কোনো সমস্যা হয়েছে? কোনো মারামারি হয়েছে? ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কোনো ঝামেলা হয়েছে? তাহলে তারা আমাদেরকে শত্রু ভাবে কেন বলুন তো? তারা আমাদেরকে শত্রু ভাবে কেন? তারা আমাদেরকে এই জন্য শত্রু ভাবে, এই 54 বছর তারা আমাদেরকে শাসন করেছে, শোষণ করেছে। যে নেত্রীর মাধ্যমে শোষণ করেছে, এই নেত্রী চলে গিয়েছেন, আমরা কিন্তু ওনাকে বিতাড়িত করিনি, উনি নিজে চলে গিয়েছেন। এই জন্য তারা আমাদের উপর ব্যাপক নারাজ, তাদের মন খারাপ। আপনি জানেন 54 বছর রাডার সিস্টেম,
আমাদের আকাশসীমা যে বিমান ব্যবহার করে, বিমান ব্যবহার করে প্রত্যেকটা বিমানে $500 করে টাকা দিতে হয় যার আকাশসীমা ব্যবহার করে। এতদিন 54 বছরে আকাশসীমার আমাদের আকাশের উপরে দিয়ে বিমান যায়, এটা রেজিস্ট্রেশন হতো দিল্লিতে। হাজার হাজার কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা তারা এতদিন নিয়ে গিয়েছে, আমাদের আকাশসীমায় ব্যবহার করেছে। অথচ প্রত্যেকটা বিমান $500 করে দিতে হয় আকাশসীমায় ব্যবহারে। সব টাকা এতদিন ইন্ডিয়া নিয়েছে। নতুন বাংলাদেশ আসার পরে রাডার সিস্টেম আমরা চালু করে এখন প্রত্যেকটা টাকা এখন আমরা গ্রহণ করি। এজন্য তাদের মন খারাপ, এজন্য তাদের মন খারাপ। এজন্য আমাদের দেশকে, আপনারা জানেন এর আগে আইসিসির প্রধান ছিল আমাদের বাংলাদেশের একজন আওয়ামী আমলে, যিনি মেবি অর্থমন্ত্রী ছিল, লোটাস কামাল। আইসিসির প্রধান, বাট বিশ্বকাপের ট্রফি নিয়ম অনুযায়ী আইসিসির প্রধান দেওয়ার কথা, কিন্তু ওনাকে দিতে দেয় নাই। কিন্তু এটা ওনাদের সম্মানহানি হয় নাই, কারণ তারা মনে করেছে তাদের একটা অঙ্গরাজ্যের একটা ব্যক্তি আইসিসির এত বড় একটা ইভেন্টের ট্রফি দিবে, এটা তারা মেনে নিতে পারে নাই এবং আমাদেরও সম্মান লাগে নাই, গায়ে লাগে নাই। কিন্তু প্রথম আমরা তাদেরকে দেখিয়ে দিয়েছি, তোমরা যদি আমাদেরকে সম্মান না করো, তোমরা যদি প্রতিবেশীকে সম্মান না করো, তাহলে তোমাদেরকেও আমরা সম্মান করব না, করব না, করব না। এজন্য ক্রিকেট আমাদের দরকার নেই। যদি আমাদের সম্মান না থাকে, ক্রিকেট দরকার নেই। তো সুতরাং আমরা চাই, প্রতিবেশী কখনো পরিবর্তন করা যায় না, কিন্তু এই থিওরি আমাদের জন্য যেভাবে নিরাপদ, তাদের জন্য সেম থিওরি অ্যাপ্লাই করতে হবে। তারাও তো প্রতিবেশী পরিবর্তন করতে পারবে না। তো সুতরাং আজকে নারায়ণগঞ্জে এসে আমার কাছে খুব মুগ্ধতা লাগছে যে নারায়ণগঞ্জের মানুষের আতিথেয়তা এবং নারায়ণগঞ্জের মানুষের যোগ্যতা। আজকে আপনারা এখানে যারা অভিভাবক আছেন, মনে রাখবেন আপনার সন্তান, বলা হয় তাকে একটা শিক্ষার্থী, একটা সন্তানের প্রথম শিক্ষক, দ্য ফার্স্ট টিচার অফ দ্য চাইল্ড প্যারেন্টস, পিতামাতা হচ্ছে প্রথম শিক্ষক, এবং প্রথম ইউনিভার্সিটি হচ্ছে পরিবার। প্রথম ইউনিভার্সিটি হচ্ছে পরিবার। আপনি আপনার সন্তানকে মনে রাখবেন, সন্তানটা হচ্ছে দেখে শিখে। আপনি আপনার সন্তানকে যাহা দেখাইবেন, সন্তান তাহা দেখবে। আমাদের সমাজ ব্যবস্থাটা একটা প্লাটের মধ্যে ঢুকে গিয়েছি আমরা। ছোট ছোট প্লাটের মধ্যে আমরা থাকতে চাই, আমরা ছোট ছোট পরিবার হয়ে থাকতে চাই। আপনি যদি ছোট পরিবার হয়ে থাকেন, তাহলে আপনি আপনার সন্তানকে ভালো করে মানুষ করতে পারবেন না। আমরা বলি না বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে, কেন বেড়ে যাচ্ছে জানেন? কারণ আপনার সন্তান দেখছে, আপনি মনে করছেন আপনার পরিবার মানে আপনি, আপনার হাজব্যান্ড, সন্তান, সন্তান পরিবার, মা বাবা বা শ্বশুর শাশুড়ি পরিবারের অংশ নয়। এই সন্তানটা যখন বড় হয়, সন্তানও মনে করে যে আমি, সে, তার স্ত্রী এবং তার সন্তান পরিবার, আপনি এবং আপনার হাজব্যান্ড এই পরিবারের অংশ নয়। এই জন্য সে আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। এটাকে বলে লার্ন ইন বিহেভিয়ার। সন্তান দেখে শিখে, মনে রাখবেন সন্তান দেখে শিখে। সন্তান একবার একটা ইঞ্জিনিয়ার, ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, আমেরিকা একটা ইঞ্জিনিয়ার হয়েছে, তার বাবা মারা গিয়েছে। মা ফোন করেছে, বাবা তোমার বাবা মারা গিয়েছে, তোমার বাবার শেষ ইচ্ছা, তুমি তোমার বাবার দাফন কাফন ব্যবস্থা করবা। ছেলে বলল ঠিক আছে মা, আমি আসবো। একটু পর তার খালাকে ফোন দিয়ে বলো, খালা তুমি মাকে একটু বুঝাই বলো, আমার একটা প্রমোশন আছে, আমি যদি আজকে চলে যাই আমার প্রমোশনটা আটকে যাবে, আমি টাকা পয়সা পাঠাচ্ছি বাবার দাফন কাফনের ব্যবস্থা করতে। মা তখন আবার ফোন দিল, বাবা এজন্য কি তোকে মানুষ করেছিলাম, তোর বাবার শেষ ইচ্ছা তুই পূরণ করবি না? তখন ছেলে বলল, মা একটু আবেগী কম হও। আমি যখন ক্লাস 4-এ পড়ি, তখন আমার দাদা মারা গিয়েছিল, আমি আমার লাশের পাশে শুয়ে কান্না করছিলাম, তুমি আমাকে টেনে হিসড়ে স্কুলে নিয়ে গিয়েছিলে। তুমি বললা যেটা মারা যাওয়ার, যিনি মারা যাওয়া তিনি মারা যাবে, কিন্তু কেরিয়ারের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। সেদিন থেকে আমার মাথা সেট হয়ে আছে, কেরিয়ারের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। আজকে যেহেতু আমার কেরিয়ারের প্রশ্ন, আমি কেরিয়ারের সাথে, যিনি মারা যাওয়ার মারা গিয়েছে, কেরিয়ারের সাথে আমি কোনো কম্প্রোমাইজ করতে পারবো না। মনে রাখবেন আপনার সন্তান আপনার থেকে দেখে শিখে। এখানে যারা আছেন, এখানে মারা যারা আছেন, আপনার সন্তানকে, আমাদের সমাজে সবচেয়ে বেশি অবহেলিত কে জানেন? ফুফুরা হচ্ছে সবচেয়ে বেশি অবহেলিত। আমাদের সমাজে ফুফুরা হচ্ছে সবচেয়ে বেশি অবহেলিত। অত একটা সন্তানকে মানুষ করার পিছনে ফুফুর অবদান সবচেয়ে বেশি। ফুফু যখন ছোট থাকে, তখন তার ভাতিজা ভাতিজিকে সবচেয়ে বেশি আদর করে, ভালোবাসা দিয়ে কি মানুষ করার চেষ্টা করে। অথচ আমাদের সন্তানরা ফুফুদেরকে সম্মান দিতে হয়, সেই সম্মানটা জানে না। আমাদের সমাজে একটা কথা বলে, সবসময় আমরা নিজের স্বার্থের দিকে তাকাই। আমাদের সমাজে বলে, আমার জামাইটা ভালো, আমার মেয়ের কথা শোনে,
আমার ছেলেটা খারাপ তার বউয়ের কথা শুনে, যখন আমার নিজের স্বার্থে আসে তখন আমি বলি ভালো, যখন আমার এগেনিস্টে যায় তখন আমি বলি খারাপ। মনে রাখবেন, যে ফুফুটা আপনার বাসায় আসছে, আপনার বাচ্চার যে ফুফু আপনার বাসায় আসছে, মনে রাখবেন এ বাসার মালিক একসময় এই ফুফুটা ছিল, এ বাসার রাজকন্যা ছিল এই ফুফুটা। আপনি যেমন আপনার সন্তান আপনার কাছে রাজকন্যা, আপনি যদি এই যে ফুফু, আপনার বাচ্চার ফুফুটা আপনার সন্তানের কাছে সবচেয়ে বড়, এই পরিবারের কাছে সবচেয়ে বড় রাজকন্যা ছিল। আপনি আপনার সন্তানকে যখন এই ফুফুর সম্বন্ধে ভালো ভালো বলবেন যে তোমার ফুফু একসময় এই বাসায় তোমার ফুফুরে ছিল, আপনি যখন ভালোবাসা দেখাবেন সন্তান শিখবে, এই ছেলে সন্তানটা শিখবে। যখন তার বোন যখন বড় হবে, বিয়ে করে চলে যাবে, তখন সে তার সন্তানদেরকে শিখাবে এ তোমার ফুফু, আমার বোন, তোমার ফুফু হচ্ছে এই পরিবারের রাজকন্যা ছিল। তো সুতরাং সন্তান দেখে শিখে। আজকে আমাদের সমাজে সবচেয়ে বেশি অবহেলিত এটা। আজকে যারা এখানে অভিভাবক আছেন, আপনার সন্তানদেরকে এই জায়গাটা শিখাবেন যে তোমার ফুফুকে তুমি সম্মান করো, তোমার ফুফু এই পরিবারের রাজকন্যা, তোমার ফুফুকে সম্মান করো। তাহলে এই সন্তান দেখে শিখবে, সন্তান আপনার মেয়েকে ভবিষ্যতে মেয়েকে তার পরবর্তী জেনারেশন থেকে সেভাবে শিখাবে। এটা হচ্ছে রাজকন্যা। পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? সন্তানকে কখনো না, কেন, এই শব্দগুলো বলবেন না। আমরা সন্তানকে সবসময় বলি বাবা আইসক্রিম খেও না, বৃষ্টিতে ভিজো না, একো না, বলি না? কখনো বলবেন না। বলবেন যে বাবা আইসক্রিম খাও, কিন্তু খেলে আপনি যখন না বলবেন, যখন তাকে পড়তে বলবেন সে বলবেন না, লিখতে বলবেন সে বলবেন না, কারণ সে সবসময় শুনেছে না। আপনি তাকে বলবেন যে বাবা আইসক্রিম খাও, খেলে তোমার কি আসবে? ঠান্ডা লাগবে। বাবা বৃষ্টিতে ভিজলে তোমার জ্বর আসবে। এ সন্তান যখন অসুস্থ হবে, বৃষ্টিতে ভিজার পর যখন অসুস্থ হবে, তখন তো সে মাথায় ঢুকবে আমার মা তো নিষেধ করেছিল, সুতরাং আর যাব না। এই ছেলেটা যখন আইসক্রিম খাওয়ার পর ঠান্ডা লাগবে, তখন সে বলবে না, বলবেন না। তখন সে দেখে শিখবে। আপনি কেন বাবা এঁকেছো, কেন বাবা অমুক গাছ থেকে আম পেরেছো, কেন? আপনি যখন বলবেন বাবা অমুক গাছ থেকে আম পেরেছো কেন, অনুমতি ছাড়া, কেন বললে সে আপনার চোখ দেখে সে তখন ডিফেন্স নিবে, না মা আমি তো পারি না, রফিক পেরেছে। কিন্তু আপনি যদি বলেন বাবা অন্যের অনুমতি ছাড়া আম পারা ঠিক না, আপনি যখন এই সুন্দর করে বলবেন, তখন সে বুঝবে যে তাহলে হ্যাঁ, বলবে যে হ্যাঁ মা আমি করব না। আপনি যখন তাকে বলবেন এঁকেছো কেন, এটা না বলে বলছে বাবা তুমি কি আঁকবা, দেয়ালে এঁকো না, তুমি কি আঁকবা, তুমি কাগজে আঁকো, তুমি যদি কাগজে যখন আঁকবা তখন আমি এটা কি তোমার স্কুলে তোমার ম্যাডামদেরকে দেখাইতে পারবো, কিন্তু দেয়ালে আঁকলে তো আমি এটা দেখাইতে পারবো না। এই যে না কেন শব্দ চয়নগুলো থেকে একটু বিরত থাকবেন। সন্তানকে শিখাবেন হচ্ছে পায়রার মতো করে। পায়রা দেখেছেন কখনো? পায়রা দেখবেন যত শক্ত খাওয়ার, যত কিছু খাওয়ার, সব খাবারগুলো সে কি গ্রহণ করে এটাকে নরম করে এখানে রেখে দেয়। রাখার পরে বাচ্চা যখন হা করে তখন একটু একটু করে নরম একটু করে খাওয়ায়। আপনার সন্তানকে আপনি পায়রার মতো করে শিখাইতে হবে। আমরা মনে করি সন্তানকে নিজের মতো মনে করি, কি রে তোকে পড়াইতে গিয়ে আমার মুখস্থগুলো তোর মুখস্থ হলো না, আমরা বলি না? বলি কি না? কেন বলি? এটা বলা যাবে না। কারণ একবার একটা বাবা একটা ছেলে কান্না করছে, তখন তাকে নিয়ে গেল একটা মেলায় নিয়ে গিয়ে দেখছে বাবার নাগরদোলা, তো সে কান্না করে। একটু পরে বাবা দেখো এই যে এই জিলাপি, এটা তোমাকে খাওয়াবো, সে এরপরে কান্না করে। একটু পরে বেলুন, সে এরপর কান্না করে। তখন বাবা বললো ছেলেটা ঘটনা কি, মনে হয় পায়ে ব্যথা পাচ্ছে। তখন বাবা নিচে বসে তার জুতাটা খুলে যখন উপর দিকে তাকাইলো, তখন সে দেখতে পেল এতক্ষণ পর্যন্ত সে যা বলেছে বাচ্চা কিছুই দেখে নাই। কারণ মানুষের কারণে বাচ্চা শুধু মানুষের মাথা দেখছে। আপনি বলছেন নাগরদোলা, সে দেখে মাথা। আপনি দেখছেন জিলাপি, সে দেখে মাথা। জিলাপি খাবা, সে দেখে মাথা, এত বড় মাথা খাইতে হবে। এই যে সে এগুলো দেখছে, কারণ কি? কারণ আপনি মনে করছেন আপনি দেখছেন, কিন্তু সে তো ছোট, সে তো দেখতে পাচ্ছে না। এই জন্য আপনি তার মতো করে কি করবেন? তার মতো করে তাকে শিখাবেন, তার অবস্থাটা বুঝবেন। আমরা সবসময় মা বাবারা যেটা করি, সন্তানকে কষ্ট দিতে চাই না।
এর নিজের সন্তান স্কুলে যায়, ব্যাগটা নিজের কাঁধে নিই, সন্তানের কাঁধে দিই না। ভাত খাওয়ার সময় নিজে খাওয়াই দিই, সন্তানকে খেতে দিই না। মনে রাখবেন, আপনার সন্তান, এই সন্তানকে কষ্ট সহিষ্ণুতা শিখাইতে হবে আপনাকে। আপনি যখন তাকে খাওয়াই দিচ্ছেন, মনে রাখবেন, আমরা অনেক সময় চামচ দিয়ে খাই না, চামচ দিয়ে। দেখেন ইসলাম কত সাইন্টিফিক। ওয়েস্টার্নরা চামচ দিয়ে খায়, আমরা হাত দিয়ে খাই। হাত দিয়ে খেলে কি হয় জানেন? আপনি যখন খাবারটা হাত দিয়ে ধরবেন, তখন এই হাত থেকে সিগন্যাল যাবে ব্রেনের সাথে, কানেকশন ব্রেনের সাথে যাবে। ব্রেনকে বলবে তোমার এই খাবারটা তোমার প্রস্তুত। তখন সে মাথার মধ্যে একটা হরমোন ছেড়ে দেয়, ডোপামিন হরমোন, মানে খাবারটা গ্রহণ করার জন্য। আপনি যখন এই খাবারটা হাত দিয়ে নেবেন, তখন সাথে সাথে ব্রেন, এরপরে মুখে নেবেন, তখন এই ব্রেনটা খাবারটাকে নিয়ে কাজ করা শুরু করবে। আর আমরা সন্তান মোবাইল দেখছে আর আমরা খাওয়া দিচ্ছি। কি খাচ্ছে? তার ব্রেন আর হাতের সাথে কোনো স্পর্শ হচ্ছে না, তার এই খাবারটা কোনো কাজে আসবে না। আমরা সন্তানকে জোর করে খাওয়াই না, খাওয়াবেন না। সন্তানের যখন খিদা লাগবে তখন খাওয়াবেন। নিজে যখন চাইবে যে মা আমাকে খাবার দাও, তবে ব্যতিক্রম আছে, কেউ বাচ্চারা খেতে চায় না, সেটা ভিন্ন বিষয়। কিন্তু সন্তানের খিদা লাগা ছাড়া সন্তানকে খেতে দিবেন না। খিদা লাগলে সন্তানকে খাওয়াবেন। সন্তানকে, আপনারা জিরাফ দেখেছেন কখনো? জিরাফ দেখেছেন? আমার দেখার সুযোগ হয়েছে। আমি রিসেন্টলি আফ্রিকাতে গিয়েছিলাম, পৃথিবীর সবচেয়ে বড় মাসাই মারা সাফারি, প্রায় 500 কিলোমিটার ধরে। সেখানে মানে প্রাণীগুলো ন্যাচারালি কি করে আমি একটা দেখার সুযোগ হয়েছে সেখানে ভিতরে গিয়ে। সেখানে দেখলাম জিরাফ যখন সন্তান প্রসব করে, তখন সন্তানটা প্রসব করার পর জিরাফ একটা লাথি মারার পর বাচ্চারা অনেক দূরে গিয়ে পড়ে। তো যখন আবার জিরাফের মা কি করে, সেখানে আবার যায়, আবার একটা লাথি মারে, তখন বাচ্চারা আরো দূরে গিয়ে পড়ে। আপনি কি মনে করেন জিরাফের মা খুব নিষ্ঠুর? খুবই নিষ্ঠুর। কেন লাথি মারে জানেন? এরপরে যখন আবার লাথি মারতে যায়, তখন জিরাফের বাচ্চা দিয়ে দৌড়। তার কারণ হচ্ছে জিরাফের মা মনে করে এই জিরাফের তো শিং নেই, এখানে হিংস্র প্রাণীরা আছে, তার বাচ্চাকে খেয়ে ফেলবে। সে যদি নিজে ফিট না হয়, তাহলে সে যদি দৌড়াইতে না পারে, তাহলে তো তাকে হিংস্র প্রাণীগুলো খেয়ে ফেলবে। এই জন্য তাকে লাথি মারে। আমরা সবসময় মনে করি সন্তানের কষ্ট দেওয়া না, আপনি সন্তানকে কষ্ট সহিষ্ণুতা শিখান। এই স্কুলে আসার সময় ব্যাগটা তার কাঁধে দেন, প্লেটটা তাকে ধুতে দেন। যখন দিবেন তখন সে কাজের প্রতি একটা অভ্যস্ততা আসবে। আপনারা কখনো শুঁয়োপোকা থেকে প্রজাপতি বের হতে দেখেছেন? একবার জীববিজ্ঞানের শিক্ষক শুঁয়োপোকা থেকে কীভাবে প্রজাপতি বের হওয়া দেখাচ্ছে। শুঁয়োপোকা থেকে ছিঁড়ে প্রজাপতি যখন বের হচ্ছে, প্রজাপতিটা খুব কষ্ট হচ্ছে। তখন জীববিজ্ঞান শিক্ষক বলে তোমরা এখানে কেউ সহযোগিতা করবে না, সে বের হোক, তোমরা দেখো। তো শিক্ষক একটু বাইরে গেল, একটা শিক্ষার্থী দেখলো তার খুব কষ্ট হচ্ছে। তখন শিক্ষক কি করলো, তার কষ্ট দূর করার জন্য শুঁয়োপোকাটা ছিঁড়ে দেওয়ার পর প্রজাপতিটা বের হয়ে একটু লাফঝাপ করে এরপরে কি মারা যায়। তখন শিক্ষক এসে দেখলে প্রজাপতিটা মারা গিয়েছে। বলে যে তোমরা কে এখানে হেল্প করছো? বলে যে স্যার আমি করছি, তার খুব কষ্ট হচ্ছে, এই জন্য আমি তাকে সহযোগিতা করছি। তখন শিক্ষক বলে দেখো, এই যে বের হওয়ার সময় তার যে কষ্ট, এই কষ্টটা তার জীবনে সংগ্রামে চলার জন্য পাথেয় ছিল। তুমি তাকে কষ্টটা করতে দাও নাই, তুমি কি করেছো? তার সবচেয়ে বড় ক্ষতি করেছো। আপনারা সন্তানকে একটু কষ্ট করতে দিবেন। যদি সন্তানকে কষ্ট করতে না দেন, তাহলে সন্তানটা আপনি যেই উদ্দেশ্যে যতটুকু নিবেন ততটুকু আপনি নিতে পারবেন না। আর সন্তানকে মনে রাখবেন, সন্তানকে ধর্মীয় শিক্ষাটা দিবেন। আপনাদেরকে আমি স্যালুট জানাই যে আপনারা এমন একটা স্কুল পছন্দ করে নিয়েছেন যারা ধর্মীয় শিক্ষা দেয়, যারা শিক্ষার্থীরা আরবিতে কথা বলতে পারে, যারা অ্যারাবিক নলেজ, আজকে সব ধরনের নলেজ, আজকে পৃথিবীটা একটা কম্পিটিশনের যোগ, পৃথিবীর একটা বিশ্বগ্রামে পরিণত হয়েছে। উই হ্যাভ টু কম্পিট নট অনলি ইন নারায়ণগঞ্জ সিটি, উই হ্যাভ টু কম্পিট অল ওভার দ্য কান্ট্রি, উই হ্যাভ টু কম্পিট অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমাদেরকে পুরো পৃথিবীর সাথে কম্পিটিশন করতে হবে, কারণ পৃথিবীটা একটা বিশ্বগ্রাম। ইউ হ্যাভ টু থিঙ্ক বিয়ন্ড বাংলাদেশি বর্ডার। আমাকে বর্ডারের বাইরে চিন্তা করতে হবে। যদি আপনি বর্ডারের বাইরে চিন্তা না করেন, তাহলে আপনি শুধুমাত্র নারায়ণগঞ্জে যদি কম্পিটিশন করেন, তাহলে আপনি ভুল করবেন। এই জন্য কম্পিটিশনের জন্য আজকে সব ধরনের নলেজ লাগবে। আন্তর্জাতিক ভাষা জানতে হবে, বাংলা ভাষাটা খুব চমৎকারভাবে জানতে হবে। আমরা ইংরেজি শিখাই, আরবি শিখাই, কিন্তু বাংলা ভাষাটা চমৎকারভাবে শিখাই না। সন্তানকে মাদার টাং, মায়ের ভাষাটা একটু চমৎকার করে শিখাবেন। মায়ের ভাষাটা চমৎকার করে ছোটবেলা থেকে শিখাবেন। মনে রাখবেন, আমাদের বাচ্চাদের মাথার মধ্যে প্রায় 1000 বিলিয়ন সেল আছে, স্নায়ু আছে।
বাচ্চা যখন 16 বছরে চলে যায় তখন তার অর্ধেক ইনএক্টিভ হয়ে যায়। যেমন আমাদের ভিতরে অর্ধেক ইনএক্টিভ, আপনার বাচ্চার মাথার সবগুলো নিউরন এখানে অ্যাক্টিভ আছে। আপনি তাকে যা শিখাবেন তো তা শিখবে। আপনি যদি ছোটোবেলা তাকে গালি শিখান, আপনি যদি ছোটোবেলা তাকে হিন্দি গান শিখান, আপনি ছোটোবেলা তাকে যা শিখাবেন মেন্টালিটিটা সেভাবে গ্রো হবে। আর আপনি যদি ছোটোবেলা তাকে ব্রজন্যতা শিখান, নিজে দান করেন, নিজে হাতে দান করবেন না, সন্তানের হাতে দিবেন, বাবা এই গরিব আঙ্কেলকে টাকাটা দাও, এই যে ব্রজন্যতা শিখবে, সে দান করার মেন্টালিটি শিখবে। এটা খুব ইম্পর্টেন্ট। ভালো কাজগুলো দেখাবেন ছোটোবেলায় সবচেয়ে বেশি। ভালো কাজগুলো পারলে বাবারা যারা আছেন আপনার কর্মস্থলে পারলে বাচ্চাটাকে একটু নিয়ে যাবেন, যে বাবা বাচ্চাটা দেখুক বাবা কত কষ্ট করে। বাবারা শার্ট প্যান্ট সুটেড বুটেড হয়ে বের হয়, এরপরে গিয়ে কর্মস্থলে গিয়ে যে পোশাক পরিবর্তন করে সারাদিন কাজ করে আবার এই পোশাক পরে আবার কি বাসায় আসে, বাচ্চাটা মনে করে বাবা যেভাবে গিয়েছে সেভাবে আসছে। কিন্তু বাবাদের সারাদিন কত কষ্ট করেছে, সে কষ্টটা কি, সে কষ্টটা সন্তানকে দেখাইতে হবে। মারা রান্না করার সময় অনেক সময় বাচ্চাদের একটু দেখাবেন যে কিভাবে এই যে খাবারটা সে খাবে না বললো, এই খাবারটা কিভাবে তৈরি হয়েছে, কত কষ্ট করে তৈরি হয়েছে। প্রথমে আপনি তরকারি আনলেন, তরকারিটা কাটলেন, পরিষ্কার করলেন, রান্না করলেন, এরপরে উপস্থাপন করলেন, এই সব কিছু প্রক্রিয়াটা সন্তানকে দেখাবেন, সন্তানকে এক্সাম্পল দেখিয়ে দেখিয়ে শিখাবেন।